হ্যাঁ আচ্ছা, তো ইমামের বিষয়টা যেহেতু চলে যাচ্ছে, পরে এই বিষয়ে আর ব্যাক করা হবে না। ইমামের বিষয়টা দেখো, ওই লোকটা ইমাম যে একটা লোক, তার সাইকোলজি বুঝতে হবে, ঠিক আছে? সেই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, নিজে পড়াচ্ছে, এবং তার কিন্তু ওই যে মানে মাথায় এটাই কাজ মানে অলওয়েজ থাকে যে আমি এতগুলো মুসল্লির লিড করাই নিয়ে যাচ্ছি জান্নাতের দিকে, জান্নাত থেকে এতগুলো মুসল্লির লিড করে দিয়েছে। মানে উনি খারাপ, মানে অন্য কিছু ভাববে কি করে খারাপ করে? খারাপ ওনার বর্ষা তো যদি জ্ঞান হয়, ওনার যদি অন্য কোনো সমস্যা হয়, ওনার তো টাইমই নেই ওইটা ভাবা, উনি জান্নাতে নিয়ে যাচ্ছে, ওনার সাইকোলজিটাই আলাদা। এবং এটা কিন্তু আমরা অন্যভাবে চিন্তা করে দেখো, কত টাকা দিয়ে এই এমন শান্তি পাওয়া সম্ভব আমি জানি না, তবে আসলে কিন্তু এটা কিন্তু খুবই একটা শান্তি পাওয়ার মতো একটা বিষয়। ওইটা পজিটিভ থিঙ্কিং নিয়ে, আর এখানে এই কোনো কিছু ওনাকে তো ভাঙতে পারবে না। টাকা আর্থিক 1000 টাকা বা 600 টাকায় উনি যে চলছে, এটা ওই যে ওই মানসিক শান্তি, ওই পজিটিভ থিঙ্কিং, ওই যে পজিটিভ থিঙ্কিং কোনটা আছে? পজিটিভ থিঙ্কিং হলো এই যে আমি হ্যাঁ, আমার পজিটিভ থিঙ্কিং কিন্তু একটা চয়েস, হ্যাঁ, আমি চুজ করে নিতেছি কিভাবে। আমি দুইটা জিনিস দেখতেছি সামনে, একটা হলো যে আমার বেতন 1000 টাকা, বাসায় গিয়ে আমার চাল ডাল ঠিক মতো কিনতে হিমশিম খাইতে হবে, আমি এইদিকে নিজেরে ঢুকাই দিয়ে নিজেরে একটু ডাউন করে খারাপ মন রেখে থাকতে পারি। আবার এট দ্য সেম টাইম আমি কি করতে পারি যে আমি মাত্র এতগুলো মুসল্লিরা জান্নাতে লিড করার দিকে এক স্টেপ আগাই নিয়েছি, এই দিকেও দিয়ে আমি নিজেরা ওই লেভেলে পৌঁছাই দিতে পারি, নিজের মেন্টালি ওই লেভেলে পৌঁছাই। এইটাই পজিটিভ থিঙ্কিং, এই জায়গাটাতে পজিটিভ থিঙ্কিং। আসসালামু আলাইকুম, আমরা আমাদের পডকাস্ট জার্নি, আমাদের পভার্টি পডকাস্ট জার্নি শুরু করছি আজকের এপিসোড দিয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে, এই পডকাস্টটার থিম যে বিষয়টা, সেটা হলো একটা বই, নরম্যান ভিনসেন্ট পিলের লেখা দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। আমার সাথে যিনি আছেন, আমি প্রথমে ভাবছিলাম গেস্ট হিসেবে পরিচয় করিয়ে দেব, তবে হি ইজ নট আ গেস্ট, উনি আমার পরিবারেরই সদস্য, আমার চাচু, এবং ফিউচারের পডকাস্টগুলো সবগুলোতেই চাচুকে রাখার ইচ্ছা আছে। আমাদের যখন আমরা একসাথে থাকি, চাচা ভাস্তের মধ্যে দুই রকমের সম্পর্ক হয়, একটা খুব ফর্মাল, যেমনটা সাধারণত খুব বাবা সন্তানের মধ্যে যে সম্পর্কটা হয়, বাবা আর সন্তানের সম্পর্কর মধ্যে তো ধারণা আছে, কিছু সম্পর্ক অনেক ফ্রেন্ডলি হয়, কিছু সম্পর্ক অতটা ফ্রেন্ডলি হয় না। আমার অন্যান্য চাচুদের সাথে যথেষ্ট বন্ধু সুলভ, তারা বাবার মতোই, কিন্তু ছোট চাচু, এই মানুষটা আমার কাছে আমার সবসময় মনে হয়েছে যে সত্যি মানে আমার কাজিন, যেমন আমার কাজিনদের মতোই মনে হয়েছে, সেভাবেই আমাকে ট্রিট করেছে ছোটবেলা থেকে, আমার মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এবং এই পডকাস্ট জার্নিতে চাচু যে এটার একটা পার্ট, এই জন্য আমি খুব হ্যাপি। এবং এই পডকাস্টের বড় একটা অংশ চাচুর দায়িত্বে। যেমন আজকে যে বইটা নিয়ে আমরা আলোচনা করব, এই বইটা কিন্তু পড়েছেন চাচু, অ্যান্ড এই বইটার জাস্ট গভীরে যাওয়ার একটু চেষ্টা করা হবে। চাচু সম্পর্কে ছোট করে যদি বলি, তাহলে চাচু ইজ আ কিউরিয়াস গাই, তার কৌতূহল মারাত্মক, তার কৌতূহলের জায়গাটাও বেশ বিস্তৃত। আমরা সরাসরি বই নিয়ে আলোচনায় চলে যেতে পারি। আই গেস আমাদের এই সম্পর্কে যথেষ্ট বলা হয়েছে। আর আমার সম্পর্কে যদি বলি, আমি আলজাবির বিন মুনির। এই পডকাস্টটা কোন বিষয়ে লেখাপড়া করছি? আমি সঙ্গীত বিভাগে পড়ালেখা করছি। আমি এবার দ্বিতীয় সেমিস্টারে প্রথম বর্ষ। কোথায় পড়ছি? রবীন্দ্র মঞ্চ ইউনিভার্সিটিতে।
এই তো চেষ্টা করছি। আমার বেশ আমার নিজেরও কিউরিওসিটি আছে অনেক কিছু নিয়ে, সেই কিউরিওসিটিগুলো মিট করার চেষ্টা করছি। তারই একটা পার্ট হয়তো এই পডকাস্ট। আমরা আমাদের বাবুহাটি পডকাস্টের প্রথম এপিসোড এই মুহূর্তে শুরু করছি। চাচু বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে সময়? এই যে এখন এই যে হঠাৎ করে জুলাই 1 বছর হয়ে গেল, আজকে প্রথম জুলাই, 1 জুলাই, জুলাই বিপ্লবের আজকে 1 বছর পূর্ণ হলো। আমাদের পডকাস্টের আজকে প্রথম পর্ব, অসম্ভব লাকি একটা দিন হয়তো। তো কেমন লাগছে এই বছরটা, কেমন কাটলো? এই যে এত বছরের স্বৈরাচারের পরে একটা স্বাধীন একটা দেশে 1টা বছর কাটলো, কেমন কাটলো? প্রথমেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় জানিয়ে আবু সাইদ, মুগ্ধ, তারা আমাদের এই যে বিপ্লবের পিছনে তারা মানে নিহত হওয়ার পরে ক্যাজুয়াল থাকো, হ্যাঁ, মানে খুব একটা ফর্মাল হওয়ার দরকার নেই, জাস্ট ক্যাজুয়ালি হওয়ার পরে মানে তা নিহত হওয়ার পর আমাদের যে বিপ্লব ঘটেছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা বিধে আত্মার কামনা করে আমরা আপাতত কথাবার্তা শুরু করছি। হ্যাঁ, আসলে মেন কথা আছে যে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, বইটার যে টাইমে লেখা হয় সেই টাইমটা আছে আমেরিকায় যে টাইম প্রচুর পরিমাণে অর্থনৈতিক মন্দা দেখা যায়। একটু এদিকে তাকাই, এবং অর্থনৈতিক মন্দা হওয়ার ফলে মানে অর্থনৈতিক মন্দা হওয়ার পরে আমেরিকার অবস্থায় এমন একটা পর্যায়ে চলে যায়, মানে সাধারণত মানে বিশ্বের সবাই ভেবে নিয়েছিল, বিশেষজ্ঞ তারা রাজনীতিবিদ, কূটনীতিবিদরা ধরে নিয়েছিল যে তোমার হচ্ছে আমেরিকা পতন হয়ে যাবে। সেই টাইমে এক ব্যবসায়ী এই বইটা যখন মানে লেখে, এক ব্যক্তি যখন সে ধর্মযাজক যখন এটা লেখার পরে দিয়ে যারা পড়ে তারা এটাকে প্রচুর পরিমাণে সেল করে কর্মচারীদের মধ্যে, এটা আমেরিকা উজ্জীবিত করেছিল। এবং বলা যায় যে এই বইটার কারণে আমেরিকা তার অর্থনৈতিক মন্দা থেকে মুক্তি পেয়েছিল, শুধু এই বইটার কারণে। ওকে, ইন্টারেস্টিং। মানে ওই সময়ের কথা যদি চিন্তা করি তাহলে আমেরিকার একটা খারাপ সময় যাচ্ছে, খারাপ সময়, সেটা একটা বই ওই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করে একটা বইয়ের মাধ্যমে। ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে বিষয়টা হলো যে মানে এখন তাহলে বাংলায় জিনিসটা অনুদিত হয়েছে এবং বাংলাদেশেও ভালোই বিক্রি হচ্ছে হয়তো। আমি এটা খুব সহজে বইটা খুঁজে মানে সংগ্রহ করেছি। আমি তো সংগ্রহ যখন করি তখন খুব সহজেই বইটা পেয়ে যাই। তার মানে বাংলাদেশেও কি মানে এমন একটা খারাপ সময়? নিঃসন্দেহ বইটা শুধু তো ওই খারাপ মুহূর্তে যে দরকার বিষয়টা এরকম না, আমাদের প্রতিটা মানুষের প্রতিটা সময়ের জন্য বইটা দরকার। কারণ বইটার মূল বিষয় আছে প্রার্থনা। এবং আমাদের একটা পজিটিভ দিক যে ওই টাইমই কমিউনিজমের বিরাট একটা প্রভাব ছিল, ফলশ্রুতিতে ওই টাইমই বইটার বেশি প্রয়োজন ছিল। আর আমাদের বর্তমান বাঙালি সমাজে প্রাচীনকাল থেকেই কমিউনিজমের প্রভাবের সাথে বইয়ের সম্পর্ক, হ্যাঁ ওই সময় বইটা নাস্তিকতার একটা প্রভাব, কমিউনিজমের সাথে কিন্তু নাস্তিকতার লিঙ্ক ওইভাবে করা মানে সবসময় করা উচিত না। তারপরেও যেহেতু বললে যে নাস্তিক ছিল, এটা আছে, বাট এখন বর্তমানে আমাদের বাঙালিদের ভিতরে বা আমাদের বাংলাদেশের লোকের ভিতরে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দক্ষিণ এশিয়ার এই উপমহাদেশের ভিতরে প্রার্থনা বিষয়টা সবসময় থাকে, কিন্তু এটাকে ব্যবহার করা। প্রার্থনা নিয়ে কেন কথা বলছি? বইটার ভেতরে কি প্রার্থনা সম্পর্কে? হ্যাঁ, একদম মূল টপিক আছে প্রার্থনা। এবং এটা শুধু যে এইটা যে বইতে লিখেছে বলে তো মানুষ পারবে তা না, এটা আমাদের বর্তমান সমাজে এটা প্রমাণিত, কিন্তু এটা সবাই ইউজ করতে পারে না। এই ইউজ করার জন্য আমাদের এই বইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বইটা সম্পর্কে ছোট করে বলি। বইটা হলো দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এটাতে পজিটিভ থিঙ্কিং যে একটা শক্তি, বইয়ের নাম পড়লেই বোঝা যায় যে এটাকে একটা শক্তি হিসেবে দেখানো হয়েছে। তো পজিটিভ থিঙ্কিং বইটার প্রেক্ষাপট যেভাবে চাচু বললো, হ্যাঁ বেশ দারুণ একটা, যে বইটা একটা জাতিকে উজ্জীবিত করতে বেশ হেল্প করেছে, করা উচিত। এমন নামের একটা বই, একটা জাতি যদি চিন্তার দিক থেকে ইতিবাচক হয় তাহলে আসলে অনেক কিছুই পরিবর্তন হওয়া সম্ভব। বাংলাদেশের যখন খারাপ অবস্থা ছিল, বাংলাদেশকে তুলনা করা হয়েছিল তলাবিহীন একটা ঝুড়ি, ওই অবস্থা থেকে কাটায় উঠে আমাদের এই পর্যন্ত আসা, এই কিছু মানুষের ইতিবাচক মনোভাব ছিল বলে এটা সম্ভব হয়েছে। তো এখন ইতিবাচকতার শক্তি নিয়ে চাচু কথা বলা শুরু করলো। তুমি যেটা নিয়ে বলতেছিলে যে প্রার্থনার মাধ্যমে ইতিবাচক শক্তি, মানে প্রার্থনার মাধ্যমে পজিটিভ থিঙ্কিংকে কিভাবে আনা যায় সেটা এই বইয়ে দেখা, সেটাই বইতে আছে। এই বইতে বেশ কিছু উদাহরণ আছে, সেটা ওই আমেরিকান দেশের উদাহরণ আছে। আমরা সে দেশের উদাহরণ না দিয়ে আমরা আমাদের
বর্তমান দেশের উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সরাসরি বইয়ের উদাহরণ আমরা না দিয়ে ছোটখাটো একটা আমাদের দেশীয় উদাহরণ দিলে মানুষ এটা বুঝতে পারে। হ্যাঁ। তুমি একটু ভেবে দেখো যে আমাদের বর্তমান দেশে তো কোটিপতি লোকের অভাব নেই, হাজার হাজার কোটিপতি লোকের অভাব নেই। আবার দেখো যারা আছে নর্মাল গরিব, যাদের আয় ইনকাম দিনই আছে 100-200 টাকা, তাদেরও কিন্তু মাথা পিছু আয় 100-200। দেখো তুমি একটু ভেবে হিসাব দেখো, তারাও নিজেদেরকে সুখী বলে দাবি করে, কিন্তু যার হাজার হাজার কোটি টাকা ইনকাম আছে তারা কিন্তু নিজেদেরকে সুখী হিসেবে বিবেচিত করে না। কেন? কারণ তাদের কাছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রার্থনা, স্রষ্টার প্রতি বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে তাদের কাছে চিন্তা ভাবনা সবসময় পজিটিভ। যেমন একজন গরিব পিতা সে স্বপ্ন হবে যে আমি আমার স্ত্রীর জন্য আজকে আমি যে টাকাটা ইনকাম করবো সেটা আমার স্ত্রীর জন্য, যেটা আমি আমার সন্তানের জন্য তাদের মুখে ভাত পেতে দিতে। তাহলে এইটা একটা পজিটিভ চিন্তা ভাবনা। বাট আমাদের বর্তমান সমাজের লোকের ভিতরে এটাকে একটু পজিটিভ আমি দেখে না, বাট এটার পজিটিভ চিন্তা ভাবনা। কিন্তু একজন কোটিপতি লোক সেটা ভাবে না যে আমার সন্তানটা কোথায় আছে। সে জানে যে আমি যে তাকে হাত করে দিতে টাকা দিচ্ছি সে ভালোই আছে, বাট তার সন্তান নিয়ে যে তার সন্তান কোথায় কি করছে এটা তো জানার দরকার। তো সন্তানটা তার পিতাকে কাছে পাচ্ছে না। আমরা তোমাকে কিছু একটা কথা বলি, তোমাদের বর্তমানে এই কিছুদিন আগের ঘটনা, তোমাকে ভারতের বিখ্যাত কিং খান, তোমার শাহরুখ খান, তার ছেলে যখন হচ্ছে বন্দী হয় যে মানে মোদী সরকারের হাতে, তখন সেই ছেলে বলছিল যে আমার পিতার সাথে দেখা করতে হলো আমার হচ্ছে টাইম নিয়ে তাকে হচ্ছে অনুমতি লাগে। একদিন আগে তাকে মানে 1 সপ্তাহ আগে তার থেকে কথা বলার জন্য আমার 1 সপ্তাহ আগে তার অনুমতি নিতে হবে। না, এই কথা বলার আগে কিন্তু ওই কথার সোর্স কিন্তু ক্লিয়ার থাকতে হবে। মানে আর ইউ সিরিয়াস? হ্যাঁ, তুমি কি মানে সোর্স সোর্স চাই ফেসবুকের পোস্ট, সোর্স চাই ফেসবুকের পোস্ট? এক জায়গা না, এটা ফেসবুক না, এটা ইউটিউবে, এবং এটা তোমার এর বিরুদ্ধে। তাহলে তো আরো সোর্স একটু দুর্বল। আচ্ছা, না, আমরা এটা ধরে নিতে পারি, বলি আমরা এটা ধরে নিতে পারি যে নিঃসন্দেহে এতগুলো বিজনেস যে চালাচ্ছে, এত বিজি একজন অ্যাক্টর, যে সে স্বাভাবিকভাবে পরিবারের মানুষকে সময় বেশি দিতে পারবে না, স্বাভাবিক। হ্যাঁ, সে এটা ধরে নিচ্ছি, আমরা এতটুকু ধরে নিতে পারি যে আমরা একটু দিতে পারি, তার অনুমতি লাগে, বাকি আলোচনা বাকি। হ্যাঁ, তাহলে এখানে তার পজিটিভ চিন্তা ভাবনা কোনো আসছে না সন্তানের ভিতরে, পিতার ভিতরে পজিটিভ চিন্তা ভাবনা আসছে না। তার টাকা আছে, পয়সা আছে, বাট একজন আমাদের কিন্তু নর্মাল যারা মধ্যবিত্ত তাদের ভিতরে কিন্তু এই তাদের চিন্তা ভাবনাটা পজিটিভ, যার কারণে আমরা পিতা মাতার সন্তান নিয়ে আমাদের বাংলাদেশের লোক মানে উঠতে পারি। আচ্ছা, তো তুমি যখন এই বিষয়টা নিয়ে যখন কথা হলো যে হ্যাঁ, টাকা পয়সার সাথে আসলে হ্যাপিনেসের যে কোরিলেশনটা, এই সম্পর্কে ছোট করে যখন যদি একটা কথা আমি কোট বললে ভুল হবে। আচ্ছা, ছোট একটা কথা এমন যে যখন টাকা পয়সা থাকে না কারো কাছে, তখন তার একটাই প্রবলেম, সেটা হলো যে আমার টাকা লাগবে। কিন্তু যখন টাকা চলে আসে তখন আসলে অনেক প্রবলেম তৈরি হয়। কেন? ওই পজিটিভ থিঙ্কিং তৈরি, যে আমার পজিটিভ চিন্তা ভাবনার পজিটিভ জায়গায় থাকে না। না, টাকার সাথে পজিটিভ চিন্তা ওইভাবে কালেকশন, আমার পজিটিভ চিন্তা তো টাকা থাকলেও থাকতে পারে, বাট ওই সমস্যা এটার সাথে খুব একটা সম্পর্কিত কোনো বিষয় না। টাকা পয়সা আসলে তার সমস্যার ক্ষেত্রটা হয়তো আরেকটু বেশি সমস্যা। এবার তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের 2007 সালের দিকে একজন ইমামের বেতন কত ছিল এটি কি তোমার জানা আছে? না, মাত্র 200 থেকে 500 টাকার ভিতরে। মানে কি মাসে? 600 টাকার মতন বেতন ছিল 2007 সালের দিকে। সেটাকে বেরিয়ে 2000 মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার 8 সালের দিকে ক্ষমতায় আসার পরে যে 9 সালের দিকে ক্ষমতায় আসার পরে যে তোমার সেই চিন্তা ভাবনাটা সেটা গেল আপনি 1000 টাকার মতন এর আশপাশে একটু বাড়ে মাত্র। তুমি দেখো, কিন্তু তারা সবসময় প্রার্থনা প্লাস এই মাদ্রাসার কিছু ছেলেপেলের আউটসাইডে কিছু আরবিটের পরেই তাদের সংসার চালায় নিচ্ছে। এবং ওই টাইমে বাংলাদেশের মরিছিল পেরে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। তাহলে তুমি একটু ভেবে দেখো যে একটা ব্যক্তি এই কয় টাকা নিয়ে বেতন নিয়ে তুমি ওই সময় তার সংসারটা চালিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আসলে মানে স্বাভাবিকভাবে, কিন্তু এটা কিন্তু খুবই কিন্তু একটা মানে দুষ্প্রাপ্য। ওই টাইম 8-9 সালের দিকেও এটা ছিল দুষ্প্রাপ্য একটা বিষয়। 9 সালের দিকে কঠিন বিষয় ছিল, বাট এটা কিন্তু এরকম না, এরকম কিন্তু লক্ষ লক্ষ ইমামরা সংসার চালিয়ে আছে। এবং এখন বর্তমানে ইমামদের বেতন হচ্ছে তোমার 6,000 টাকা, তাও মানে শহরের ভিতরে।
গ্রামের ভিতরে ইমামের বেতন আরো কম, তারা কিন্তু সংসার চালায়। 6,000 টাকা, 1,000 টাকা থেকে 6,000 টাকা হওয়া মানে 600% বাড়া, 600% বৃদ্ধি পাওয়া বেতন। তার বৃদ্ধি 600% পেয়েছে, বৃদ্ধি, খরচটাও না সেটা বেতন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ মানে আমি নিঃসন্দেহে, কিন্তু কিন্তু এটা সম্ভব হচ্ছে কি 7 করে? সাল থেকে এখন, তার মানে এই সময় 18 বছর 600% বাড়ার পরেও যদি 6,000 টাকা হয়, তাহলে আসলে সেটা খুব একটা বেশি টাকা তখন খরচ হতে পারবে না, একেবারে ছিল না। আচ্ছা, তাহলে তুমি একটু দেখো এরপর তারা সংসার চালাচ্ছে, এবং সেটা সম্ভব হয়েছে কি জানি এই পজিটিভ থিঙ্কিং এর জন্য। এর চেয়ে ভালো উদাহরণ আমার মনে হয় বাংলাদেশে আর নেই। ওকে, আচ্ছা। কিন্তু এখন কথা আছে এই বইটা যারা পড়বে, বিশেষ করে এই বইটা কিন্তু আসলে না, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তো ইমামের বিষয়টা যেহেতু চলে যাচ্ছে, পরে এই বিষয়ে আর ব্যাক করা হবে না। ইমামের বিষয়টা দেখো, ওই লোকটা ইমাম যে একটা লোক, তার সাইকোলজি বুঝতে হবে, ঠিক আছে? সেই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, নিজে পড়াচ্ছে, এবং তার কিন্তু ওই যে মানে মাথায় এটাই কাজ মানে অলওয়েজ থাকে যে আমি এতগুলো মুসল্লির লিড করাই নিয়ে যাচ্ছি জান্নাতের দিকে, জান্নাত থেকে এতগুলো মুসল্লির লিড করে দিয়েছে। মানে উনি খারাপ, মানে অন্য কিছু ভাববে কি করে খারাপ করে, খারাপ ওনার বর্ষা তো যদি জ্ঞান হয়, ওনার যদি অন্য কোনো সমস্যা হয়, ওনার তো টাইমই নেই ওইটা ভাবা, উনি জান্নাতে নিয়ে যাচ্ছে, ওনার সাইকোলজিটাই আলাদা। এবং এটা কিন্তু আমরা অন্যভাবে চিন্তা করে দেখো, কত টাকা দিয়ে এই এমন শান্তি পাওয়া সম্ভব আমি জানি না, তবে আসলে কিন্তু এটা কিন্তু খুবই একটা শান্তি পাওয়ার মতো একটা বিষয়। ওই পজিটিভ থিঙ্কিং নিয়ে, আর এখানে এই কোনো কিছু তো ভাঙতে পারবে না, টাকা আর্থিক 1,000 টাকা বা 600 টাকায় উনি যে চলছে, ওই যে ওই মানসিক শান্তি, ওই পজিটিভ থিঙ্কিং, ওই যে পজিটিভ থিঙ্কিং কোনটা আছে, পজিটিভ থিঙ্কিং হলো এই যে আমি হ্যাঁ আমার পজিটিভ থিঙ্কিং কিন্তু একটা চয়েস, হ্যাঁ আমি চুজ করে নিতেছি কিভাবে। আমি দুইটা জিনিস দেখতেছি সামনে, একটা হলো যে আমার বেতন 1,000 টাকা, বাসায় গিয়ে আমার চাল ডাল ঠিক মতো কিনতে হিমশিম খাইতে হবে, আমি এইদিকে নিজেরে ঢুকাই দিয়ে নিজেরে একটু ডাউন করে খারাপ মন রেখে থাকতে পারি। আবার এট দ্য সেম টাইম আমি কি করতে পারি, যে আমি মাত্র এতগুলো মুসল্লিরা জান্নাতে লিড করার দিকে এক স্টেপ আগাই নিয়েছি, এই দিকেও দিয়ে আমি নিজেরা ওই লেভেলে পৌঁছাই দিতে পারি, নিজের মেন্টালি ওই লেভেলে পৌঁছাই। এইটাই পজিটিভ এই জায়গাটাতে। পজিটিভ থিঙ্কিং আমাদের ভিডিওর প্রথমে এটা ভালো করে এক্সপ্লেইন করা উচিত, ঠিক আছে? দেরিতে হলেও হয়েছে, যারা এতক্ষণ আছে তারা আশা করি অন্তত এইটুকু বুঝতে পারবে। এবং আমরা যদি এইটা নিয়ে একটু মানে বইয়ের চিন্তা, এটা তো একটা সামঞ্জস্যপূর্ণ কথা চিন্তায়, একজন ইমাম ছাড়াও একজন সাধারণ মানুষ কিভাবে ওই ইমামের ওই যে ওই সাইকোলজি, ওই মেন্টাল পিসটা পাইতে পারে, এই জায়গায় কিন্তু এই বইয়ের প্রয়োগের জায়গাটা। হ্যাঁ, ওই বইটা পড়লে আমরা ওই প্রয়োগের জায়গাটা, এই প্রয়োগটা, এইটা কিন্তু এই বইটা পড়ে কেউ যদি নিজের লাইফে ইমপ্লিমেন্টই না করতে পারে, তাহলে তো কোনো খুব একটা লাভ নেই। এই প্রয়োগের জায়গাটা এখন এই ডিসকাশনের মাধ্যমে, আমি নিজেও জানি না, ডিসকাশনের মাধ্যমে হয়তো বেরিয়ে আসবে, আপনারা এইদিকে একটু মনোযোগ দিতে পারেন। হ্যাঁ, এই সেটা হলো ওই জায়গাটা, ওই একজন ওই পজিটিভ একটা ইমামের সাইকোলজি লেভেলে কি করে পৌঁছাতে পারে, সাধারণত আমরা একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা ওই একটা বইয়ের মাধ্যমে যে পড়বে সে তো যেতে পারবে, বাট আমরা তো আলোচনার মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে যদি বলি, আর বইয়ের সাহায্য নিয়ে যদি বলি, তাহলে আপনারা হয়তো বইয়ের নির্যাসটুকু হয়তো এই জায়গাটাতে সব থেকে বেশি পাবেন। পুরো কনভারসেশনেই ছিল, বাট এই জায়গাটাতে একটু বেশি পাবেন। হ্যাঁ চাচু বলো। সেটা হচ্ছে, তুমি একটু ভেবে দেখো যে আমি রাত্রিবেলা যখন ঘুমাতে যাবো, তখন আমার প্রথমে মাথায় চিন্তা থাকবে আমি আগামীকাল যে আমার যে কর্মস্থলী সেখানে যাব, জ্বর করে, মানে আমি আমার কর্মস্থলী গেলাম, জ্বর করে আমি কি করবো, কর্মটা ভালো করে করবো। তো আমরা যে ইমামের কাছে বা ওই ধরনের মানুষ শান্তি পেয়ে যাই, তাহলে আমার সর্বপ্রথম মানে আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার দ্বারা মানে আমি যে কর্মটা করছি, ওই কর্মটা আমার নিজের ভিতরে নিয়ে সেটাকে হয়তোবা মানুষের দ্বারা হয়তোবা কোনো কল্যাণকর, মানে কল্যাণ যদিও না হয়, কারোর জন্য ক্ষতিকারক না হয়। আচ্ছা ঠিক আছে, নিয়তটা পারফেক্ট হয়, নিয়ত যদি ঠিক হয়, তাহলে আসলে পৃথিবীর যে কোনো সার্ভিসই ওই ইমামের সার্ভিসের মতনই। কারণ আমি সেবা করার যখন মেন্টালিটি আমার মধ্যে থাকবে, যে কোনো কাজ, আজকে আমি অমুক প্রতিষ্ঠানে যাব, 4টা
অ্যাকাউন্ট খুলে দেবো, আমি 4টা মানুষকে অ্যাকাউন্টের ওই ওই নামগুলো লিখে দিলাম, এই যে সেবাটুকু করলাম, এটা যদি আমার উদ্দেশ্য থাকে যে আমার আমার কাছ থেকে মানুষ সেবা পাবে, তাহলে আমার আমার তো সাইকোলজি ওই ইমামের লেভেলে চলে গেল, যে আমি ওদেরকে ঈশ্বর দিকে লিড করতেছি আর মানুষকে সাহায্য করতেছি, এটাও তো এক রকমের সাহায্য। অবশ্যই অবশ্যই। এবং আমি যদি ওটা ফুলফিল করতে পারি, এটা ডোপামাইন রিলিজ হয়, আমরা যদি যখন কোনো রেওয়ার্ড হরমোন ডোপামাইন রিলিজ হয় যখন আমরা কোনো টাস্ক কমপ্লিট করি, যখন নিজের পছন্দ কোনো কাজ কমপ্লিট করি, ঠিক করে করি, তো যখন আমি এই যে কারোকে সেবার মেন্টালিটি নিয়ে রাস্তায় নামবো, ইটসেলফ আমি জিতে গেছি, আমার কাজ শুরু হয়েছে কি হয়নি পরের বিষয়, আমি অলরেডি জিতে গেছি যখন আমার মেন্টালিটি সেবায়। এবার ওই সেবাটা করে যখন বাসায় ফিরতেছি, ঘুমানোর আগে আমার মনে হবে কি আমি আজকে এতগুলো মানুষকে সার্ভিস দিতে পারছি, তাহলে আমার কিন্তু সাইকোলজিটাও কিন্তু ওই জায়গায় চলে গেল। পজিটিভ থিঙ্কিং আমার ভিতরে কেন তাহলে আসবে না? আমার তো পুরো লাইফটাই পজিটিভ হয়ে গেল যদি এইভাবে যদি চিন্তাটা করা হয়। নিয়ত ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। সব জায়গায় নিয়তের কথা কেন বলে যে সব কিছু করার আগে নিয়ত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ মানে শুনছি আর কি, আমি জানি না, প্রবাবলি হাদিসের রেফারেন্স আমি দিতে পারতেছি না, বাট নিয়ত ঠিক থাকলে নাকি কেউ মানে জাহান্নামের দিকে আগাইতে পারে না। এটা আমাদের ধর্মগ্রন্থ আছে, হাদিসে বা কোরআনে, আমি শুন না, যাই হোক আছে, এটা আছে আছে। তো নিয়তকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় হয়তো এই জন্যই, নিয়তটা খুবই এটা একটা গেল, এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের সাধারণত যারা অসুখী তাদের ভিতরে এটা দেখা যায় যে সাধারণত যাদের টাকা বেশি সাধারণত তাদের বেশি অসুখীটা দেখা যায়। এইটা যে না, এটাই যে টাকা আছে তাদের ভিতরেই যে এইটা যে বেশি তা না। এখন বর্তমান যুগে যেহেতু তোমার হচ্ছে প্রচুর পরিমাণে নেশা ছড়িয়ে গেছে, সেহেতু আমরা বলতে পারি এখন মধ্যবিত্ত বা দরিদ্র সমাজের ভিতরেও প্রচুর পরিমাণে অসুখীটা ছড়াই গেছে। আমি চাচু যেহেতু এই সম্পদের সাথে সুখের একটা রেশিও বা অনুপাত দাঁড় করানোর চেষ্টা করতেছে, আমি চাচুর কথা শেষেই আমি এমন একজনের উদাহরণ দিব যিনি একদিকে যেমন খুবই মানে ইনসেন লেভেলের ধনী, অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর সব থেকে ভালো ফিলোসফারদের মধ্যে একজন, মানে বেশ প্রসিদ্ধ ফিলোসফারদের মধ্যে একজন মোটামুটি ধরা যায়। ইজ আ নিউ গাই, বাট ধরা হয়। আমি তার ব্যাপারেও কথা বলবো। আচ্ছা বলছি, তো আমি এই জায়গায় বলছি যে একটা ব্যক্তি মানে আমরা আর মূল আলোচনা ছিল যে আমাদের হচ্ছে দ্বিতীয় টার্মটা দিয়েছি। তো একটা ব্যক্তি যখন সে টাকা মানে একটা ব্যক্তি যখন টাকা থাকে হাতে তখন সে অনেক অপশন পায়, সে অপশন পায় যে আমি এই টাকাটা কোন কাজে ব্যবহার করি। বাট একজন কাছে যখন টাকা থাকে না সে তখন টাকা ইনকামের ধান্দা করে, কিন্তু সময় সে টাকা ইনকামটা যখন 2 নম্বরের কথা চলে যায় তখন সে অস্কিরের মধ্যে চলে যায়। ওকে, হ্যাঁ, এটা একটা মানে একটা ব্যক্তির টাকা আছে, সে টাকাটাকে কোন কাজে ইউজ করছে। মেন সমস্যা যে সে তার ওয়াইফকে সময় দিচ্ছে না, একটা সমস্যা তার সন্তানকে সময় দিচ্ছে না। এর মাধ্যমে সে নিজেই তার ওয়াইফ এবং সন্তানকে অসুখী করে ফেলছে। তার ওয়াইফে কোথায় কি করছে, তার সন্তানটা কোথায় কি করছে এই বিষয়ে সে ধারণা রাখতে পারে না। আর তারা যখন বিপদে পড়ে সে টাকা দিয়ে তাকে উদ্ধার করে দিয়েছে। সে চিন্তা ফোকাস করছে তার টাকা ইনকামের মাধ্যমে, গেল একটা কথা। বাট যার টাকা নেই সে কি করবে, টাকা ইনকাম করছে সে 2 নম্বরের মাধ্যমে। এবং যারা নেশা করছে সে কিছু নেশা পাতি অ্যালকোহল বিক্রির মাধ্যমে সে নিজেকে উজাড় করে দিয়েছে। এর মধ্যে সে সুখ খুঁজে যাচ্ছে টাকা ইনকামের জন্য, কিন্তু সে নিজে কিন্তু অসুখের মধ্যে, তার মানে সে মানসিক ক্ষতি করার দ্বিতীয় টার্মে চলে গেছে। দ্বিতীয় টার্ম মানে অসুখী হওয়ার পজিটিভ থিঙ্কিংটাকে নেগেটিভ চিন্তা ভাবনায় করে ফেলেছে, নেগেটিভ থিঙ্কিং ভিতরে চলে গেছে। হ্যাঁ চাচু, তুমি যেটা বললে যে 2 নম্বর পয়েন্ট এটা, হ্যাঁ, মানে অসুখী হয়ে যাওয়া খুব সহজ যদি ইলিগাল কিছু করা হয়। হ্যাঁ, ইলিগাল কিছু করলে অসুখী হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। মানে এটা কি আমার নিজে উদাহরণ, একটা ব্যক্তি সামান্য সে রাজনীতির কাছে সে খুব সুখী মানে আর কি সুখী ছিল, হ্যাঁ সুখী ছিল। তার ফ্যামিলিরাও যদিও তার বাড়ি ঘরের মাটির ঘর ছিল কিন্তু খুব সুখী ছিল। কিছুদিন সে তোমার হচ্ছে এসে জড়িয়ে যায়, মানে আর কি ওই অ্যালকোহল মতন জড়িয়ে যায়। এটা অনেক আগের ঘটনা। সে এখন বিদেশ আছে, অ্যালকোহল না নেশার ভিতরে জড়িয়ে যায় না, নেশা বিক্রির পথে ঝুঁকে যায়, পুরোপুরি হয়ে ঝুঁকে গিয়েছিল। এবং এটা কিন্তু আজ থেকে 10-12 বছর আগের কথা। কিছুদিন ঝুঁকে যাওয়ার পর এটা যখন একটু মানে মানুষ বুঝতে পারলো তখন সে এই পথ থেকে সরে আসলো। সে আমাকে বলছিল যে ওই অনলি কিছুদিন 14-15 দিন ছিল, সে বলছে এই 14-15 দিন সে ভালো করে ঘুমাতে পারেনি, টাকা তার হাতে আসছিল কিন্তু সে ঘুমাতে পারেনি। এটা খুবই স্বাভাবিক।
তুমি এটা যাবা যে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলস, লস এঞ্জেলস, হ্যাঁ ওখানে তোমার হচ্ছে প্রচুর করে আগুন দাবানোর দিকে গেছিল। তো ওখানে তোমার হচ্ছে বিশ্বের মানে আমাদের হচ্ছে বর্তমানে বিশ্বের যত ভয়ঙ্কর জায়গা তার ভিতরে 5টার ভিতরে ওই লস অ্যাঞ্জেলস একটা। এবং ওখানে তোমার এমন একটা জায়গা ওখানে পুলিশ ঢুকতে পারে না। বিষয়টা তুমি একটু ভেবে দেখো যে ওখানে পুলিশ ঢুকতে পারে না। তাহলে তোমার কি মনে হয় এই এলাকা এতটাই নেশাক্ত যে তোমার যারা ওখানে থাকে, যারা তোমার মানে রাস্তায় শুয়ে থাকে তারা তোমার কোটিপতি, কিন্তু রাস্তায় শুয়ে থাকে। তুমি আমরা ওখানে যারা ওখানে চিত্রটা তো বেরিয়ে আসে না, ওখানে চিত্রটা এরকম, তুমি যদি রাত্রির বেলা বের হও তাহলে তোমার যত রকমের তুমি হচ্ছে যে মাঝে মধ্যে আমরা যে ছবিতে দেখি না যে জীবাণুর কারণে মানুষ পঙ্গু হয়ে গেছে, ফিরে ফিরে বেড়াচ্ছে, ভূতির মতো করে মানুষ কামড়া দিলে সে ওষুধটা সরে যায়, ওই ধরনের লোকগুলো তুমি দেখতে পারবা। আর চাচু জম্বির কথা বলতেছে, জম্বি দেয় এই মানুষগুলো তুমি ওখানে দেখতে পারবা, দেখে একদম ফুল ও জম্বি মনে হবে, চোখটা শুধুমাত্র সাদা না। আচ্ছা ওই লস অ্যাঞ্জেলসের মানুষও হয়তো এখানে আছে যারা দেখতেছে এখন, আমি ঠিক আছে তার ইংরেজি তার আমাদের হতে না, ঠিক আছে। বাট তুমি দেখো তাদের টাকা পয়সা আছে কিন্তু থিঙ্কিং মানে মাথার ব্রেনটা কাজ করে। আচ্ছা চাচু যে পয়েন্টটাতে বেসিক্যালি আসতে যাচ্ছে, আমি নিজেও পয়েন্টের বাইরে চলে যাচ্ছি, যে চাচু যেটা আসতে যাচ্ছে আমি ওই পজিটিভ থিঙ্কিং নিয়ে বলছি যে তার টাকা আছে কিন্তু যে থিঙ্কিংটা মানে পিছু আয় যতই বেশি থাকে একটা অঞ্চলের নিঃসন্দেহে আমার মনে হয় যে মাথা পিছু আয় এখানে মনে হয় 100, 200, 1000 জন মানুষের মাথা পিছু আয় যোগ করলেও একজনের মাথা পিছু আয় হবে না, প্রতিটা লোকই আছে। তারপরে ওরা এমন বাজে একটা অবস্থার মধ্যে আছে নেশার জন্য। তার মানে পজিটিভ থিঙ্কিং এখানে একটা পজিটিভ লাইফে আসার একটা খুব বড় বাধা হলো নেশা। তাহলে প্রথমটা আমরা 3টা পয়েন্ট আমরা পাইছি, নিজেদের তৈরি করা পয়েন্ট, এটা কিন্তু অসম্ভব ভালো একটা বিষয়। পয়েন্টগুলো কিন্তু আমরা নিজেরা ডিসকাশনের মাধ্যমে ব্যবহার করছি আমরা। প্রথম একটা হলো যে আমার কর্ম, মানে কর্ম, আমি কোন কাজ করি, কর্ম। দ্বিতীয়টা হলো যে নিয়ত, আর এই তৃতীয়টা হলো এই যে নেশা। মানে আমার পজিটিভ থিঙ্কিং ভাষায় বাধা বলি, আমাদের পজিটিভ থিঙ্কিং এর যে বাধা, সেই বাধাগুলো কথা বলছি। হ্যাঁ মানে বাধা, আবার হ্যাঁ এটা বড় একটা বাধা। এই নেশা কিন্তু সব নেশার ভিতরে, যেমন যারা জুয়া খেলে এইটাও নেশার অন্তর্ভুক্ত। যারা তোমার আছে গাঁজা মদ, এরা মনে করো মানে এমন একটা কথাই আছে যে যারা পারিবারিকভাবে বড় লোক, হ্যাঁ জেনারেশন বাই জেনারেশন বড় লোক, তারপরে জেনারেশন বড় লোক, তারপরে জেনারেশনও বড় লোক, এই জেনারেশনাল ওয়েলথ যেটা, জেনারেশনাল সম্পত্তি যেটা, এটা হারানোর জন্য ওই পরিবারের যে কোনো একটা মেম্বারের জুয়ারি হওয়াই না, গ্যাম্বলিং করে তার হারাই যাওয়াটা কঠিন কিছু না। একদিনও হইতে পারে, 1 মাসে হইতে পারে, 1 বছর হইতে পারে, বাট হইতে খুব সহজেই হয়ে যাবে। এবং জেনারেশনাল ওয়েলথ হারাই যাবে যদি তোমার ফ্যামিলিতে কোনো এমন মেম্বার থাকে। বাট এটা হওয়ার কারণটা কি তুমি দেখো, এটা হওয়ার কারণটা কি, তার পিতা তাকে সময় দিচ্ছে না, সে সমাজের সাথে সে মেশছে না, কিন্তু মানে মেশছে কিন্তু ওই যে পজিটিভ থিঙ্কিং এর মানুষগুলোর সাথে মেশছে না। পিতা যদি সময় দিত তাকে, না অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, ঠিক আছে কারণের মধ্যে এটা। তাহলে এখানে কি আমরা এই পজিটিভ থিঙ্কিং বইটা প্লাস এর কথা আছে, একটা মানুষ যদি প্রার্থনা করে, এখানে প্রার্থনা এবার আমরা বইয়ের মূল বিষয় প্রার্থনা। 3 নম্বর 4 নম্বরে আমি প্রার্থনা আসছি, কি কারণে 4 নম্বরে আসছি, যে আমি যদি প্রার্থনা করি, আমি সকালবেলা উঠে প্রার্থনা করি, প্রার্থনা করা মানে এই না যে আমাকে নামাজে বসে বা মুজা মন্দিরে বসে আমাকে প্রার্থনা করি, বিষয়টা না। আমি যখন বের হচ্ছি তখন আমার ওয়াইফ, আমার আম্মুকে আমি বলে আছে, আম্মু আমি বাসাতে বেরোলাম, আমার ছেলেকে নিয়ে আমি যখন আব্বু তুমি স্কুলে যাবা, এবং তার কল্যাণ কামনা করে বের হচ্ছে স্রষ্টার কাছে। পথে বের হতে আমি আশপাশে, আমি যদি অ্যাক্সিডেন্ট হয় তার জন্য আশপাশে খেয়াল করছি এবং কর্মস্থলে যে আমি আমার ছেলেকে নিয়ে সবাইকে ভাবছি। তাহলে এই ভাবনার এটা খুব ইম্পর্টেন্ট। চাচু যে বললো যে মানে এই যে মানে প্রেজেন্ট মোমেন্টে থাকা আমাকে সাহায্য করছে। প্রার্থনা আমাকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে সাহায্য করছে। চাচু কিন্তু মাইন্ডফুলনেস নিয়ে কথা বলতেছে, খুব জনপ্রিয় একটা শব্দ, মাইন্ডফুলনেস নিয়ে কথা বলতেছে। প্রার্থনা আমাকে এই এখন যে মোমেন্টে আছি, এই মোমেন্টে থাকতে সাহায্য করতেছে। এখন আমি এই জায়গায় আসি বসে, আমার মন যদি অমুক জায়গায় থাকে, এখন হঠাৎ করে একটা কিছু চাচুর ইম্পর্টেন্ট কোনো কথাই আমি মিস করে ফেলতে পারি, এটাও তো একটা অ্যাক্সিডেন্ট।
হ্যাঁ Right, রাস্তায় গিয়ে একটা কিছু ধাক্কা খেলাম, ওইটা অ্যাক্সিডেন্ট শুধু না, এটাও একটা অ্যাক্সিডেন্ট, যে আমি এখন কিছু একটা মিস করে গেলাম, এটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এটা যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে রাস্তায় কিছু হবে না, যদি এটা কন্ট্রোল না করতে পারি রাস্তায়ও কিছু একটা হবে। যাই হোক, এটা হ্যাঁ, তো এই প্রার্থনা আমাদেরকে এটা করতে সাহায্য করতেছে। আর ওই যে একটা বিষয় মিস হয়ে গেছে, আমি ওই যে অর্থ টাকা পয়সার সাথে যে কিসের সম্পর্ক, আমার এখানে একটা বই আছে, এই বইটা তো আমি দেখো তো আপু। ওই পাশে একটা, যা চলো দেখো এই দেখা যাচ্ছে ওটা। সামিন, এই বলবো এটা উঠাও। ওকে, থ্যাঙ্কস। Almanac of Naval Ravikant. নাভাল রবিকান্ত একজন যে ইউএসএতেই বড় হয়েছে, বেড়ে উঠেছে। বইটা খুবই দারুণ একটা বই। ওর নাভাল রবিকান্তের ছোট ছোট টুইট একত্রিত করে তারপরে সেগুলোর সম্পর্কে নাভাল রবিকান্তের সাথে যে কনভারসেশন হয়েছে সেটার একটা কম্পাইলেশন এই বইতে আছে। নাভাল রবিকান্ত একজন ইউএসএতে বড় হওয়া ছেলে, নাম শুনে হয়তো বুঝতেছেন যেহেতু ইন্ডিয়ান কোনো অরিজিনেটেড, হ্যাঁ ইন্ডিয়া, ওর বাবা মা ইন্ডিয়ান। তো মানুষটা কিন্তু ইনসেনলি রিচ, একজন এঞ্জেল ইনভেস্টর বলা হয়। উবার থেকে শুরু করে টুইটার, তারপরে আরো বেশ কয়েকটা জায়গায় ওনার ইনভেস্টমেন্ট আছে। তো নাভাল রবিকান্ত এই বইতে বেশ কয়েকটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে, যে কিভাবে সম্পদ বানাতে হয়, কিভাবে নিজের অভিমত তৈরি করতে হয়, কিভাবে সুখী থাকা যায়। এখানে কিন্তু এই বইটাতে শুধু অর্থ নিয়েই উনি কথা বলতে পারতেন, যেটা অনেক বইতেই বলা হয়, কিন্তু ওনার এই বইয়ের একটা বড় অ্যাসপেক্টে কিন্তু হ্যাপিনেস নিয়ে আলাদা করে কথা বলা লাগছে। লোকটা বইটা আরো পরিপূর্ণ আলোচনা করা হবে। হ্যাঁ, নিঃসন্দেহে পরবর্তী আলোচনা করা হবে যে এই বইটা নিয়ে যেহেতু কথা বলছেন চাচু, তো এই মানুষটা কিন্তু ইনসেনলি রিচ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বেশ হ্যাপি একজন মানুষ। মানে অ্যাটলিস্ট ওনার কথা বা ওনার মানে হ্যাপিনেস, একজন মানুষ যদি সুখী না থাকে তাহলে সে তো বই লিখতে পারে না। বই লেখার সাথে সুখের ওইভাবে সম্পর্ক স্যাড মানুষ খুবই ইম্পর্টেন্ট আপু। আমি যখন আলোচনা করতে আসছি, তোমার সাথে আলোচনা করতে আসছি, তখন আমার পরিবারে যদি অশান্তি থাকে আমি কিন্তু তোমার সাথে আলোচনা করতে পারবো না। আমাকে আলোচনাটা ক্যান্সেল করতে হবে একদিনের জন্য হলেও। অনেকে মানে সুস্থ রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ঠিক আছে না, অনেকে এমন আছে যে বইটা হয়তো দুঃখ নিয়ে লেখা বই হইতেই পারে, সেটা গেল কথা। আচ্ছা, তো এই নাভাল রবিকান্তের বিষয়টা কেন বললাম, যে যেহেতু এই যে অর্থের সাথে সুখের একটা সম্পর্ক, আমার মনে হয় সাথে সুখের সম্পর্ক, অর্থ উপার্জন সম্ভব, মানে সেটা আর একটু ব্যালেন্সড হতে হবে। আর একটা কথা বলি, একটা ব্যক্তি যখন অর্থবান হয় তখন বিভিন্ন পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে কিন্তু একটা ব্যক্তি যখন অর্থবান হতে চায় তাকে কিন্তু পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমেই কিন্তু প্র্যাকটিক্যাল মাধ্যমে ইম্পর্টেন্ট, কারণ সেটা মানে হতে হয়, লিগ্যাল হোক বা ইললিগ্যাল হোক। হ্যাঁ, ইললিগ্যাল যদি হয় তাহলে তো তাহলে তো ঠিক আছে, ইললিগ্যাল যদি হয় জিনিসটা কিন্তু খুব নেগেটিভ একটা জিনিস, নেগেটিভ চলে যায়। কিন্তু ওর মাথা তো ঠিকঠাক মাথা ঠিক থাকে, মাথা একটা পজিটিভ থিঙ্কিং। তার মানে পজিটিভ থিঙ্কিং এর কিন্তু যেমন একদিকে শক্তি আছে, তেমন এটা নিজেকে ধ্বংসও করে ফেলতে পারে, জাস্ট লাইক যে কোনো একটা অস্ত্র, একটা গ্রেনেড বাইসের মতো, এই জন্য জিতাইতে পারে আবার আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে। তুমি তোমার কথা সূত্র ধরে আমি বলছি যে মানে আমাদের বাংলাদেশের একটা কথা আছে, তুমি যদি কাউকে যদি কোনো ধনবান ব্যক্তিকে যদি ধ্বংস করতে চাও, তাকে দুইটা কাজে নামে দাও, হয় তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে দাও, অথবা তাকে ভোটের যে একটা প্রার্থী বানিয়ে দাও। তো যে ব্যক্তিরা কথা বলছে থিঙ্কিং মানে চিন্তা ভাবনা করে তৈরি করছে, ওর আশা প্রার্থনা এইটাই যে ধ্বংস। একটা প্রার্থনায় মানে একটা ছোট একটা বিষয় তাকে উন্নত করছে, আর ছোট একটা বিষয় তার পাম্পে পরে আমি প্রার্থী হয়ে যাচ্ছি, বিয়ে করছি, হ্যান করছি, নানা ধরে ফলে আমি কি হয়ে যাচ্ছি, ধ্বংসের পথে চলে যাচ্ছি। এই বইটা এইগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। যদি এগুলো বিদেশি উদাহরণ দিয়ে, কিন্তু আমরা আমাদের দেশি উদাহরণ দিয়ে কথা বলছি যাতে আমাদের যাতে বুঝে। আমি তোমাকে আমি একটা কথা বলি, তুমি যখন ছোট ছিলে, তুমি ভালো করে খেলো, তোমার আম্মু আব্বু তোমাকে কোন ফোন ব্যবহারে বাধা দিয়েছে না? দিন। তুমি কি ফোন ব্যবহার করে নষ্ট হয়ে গেছে? আমার অনেক উপকার হয়েছে। আরো উপকার হয়েছে।
কিন্তু তুমি দেখো যে তোমারই ভাইস্তে ভাই ভাই বাগার যারা আছে তাদেরকে অনেকে বাধা দিয়েছে, অনেকে অনেক কথা বলে। আমি কিন্তু আমার ছেলের ফোন ব্যবহার করে কোনোদিন বাধা দিইনি। আমি জানি যে আমার চোখের সামনে দেখা তোমার, তুমি হলো কি হয়েছে, তুমি লেখাপড়ায় কোনো তোমার গ্যাপ গেছে, তুমি সবসময় ফার্স্ট, সবসময় ফার্স্ট হয়েছো হয়েছে তুমি, ঠিক আছে। তাহলে কি এটা কি তোমার বাপ মার পজিটিভ থিঙ্কিং এর জন্য তুমি আজকে পর্যন্ত গেছো। তোর বাপ মা যদি মানে মোবাইল ব্যাপারে নেগেটিভ তো দেখতো, তুমি কিন্তু আজকে কিন্তু ওই ফার্স্ট নাও যেতে পারতো, কারণ তোমার মোবাইলটা তোমার আজকে পজিটিভ আসার জন্য তোমার ব্যবহার হয়েছে। প্লাস তুমি কিন্তু দুইটা জিনিস পেয়েছো, একটা হচ্ছে প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পেরেছো, প্লাস তুমি পজিটিভ মানুষের সাথে মিশতে পেরেছো। এখনকার যারা ছেলেপিলে অধিকাংশ ছেলে তারা এই মোবাইল চালাচ্ছে প্লাস পজিটিভির ভিতরে মানুষের সাথে মিশতে পারছে না। তোমার যে টাইম, ওই টাইম একটা সুযোগ ছিল। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যখন যখন আমার ছোটবেলায় বড় হওয়াটা মানে আমি যখন এই যে আমার অন্য ছোট ভাইদের বয়সে ছিলাম, তখন একটা বিষয় ছিল যে টেকনোলজি মানে মাত্র একদম উত্থানটা শুরু হয়েছে, মানে ইন্টারনেট অ্যাক্সেস পাইছি, 3G মাত্র আসছে, হ্যাঁ ভিডিও লাইভ দেখা যাচ্ছে, এটা মাত্র শুরু হয়েছে। এখন এই টাইমটাতে কি ছিল, এই টাইমটাতে আমি যেমন বাসায় এসে ইন্টারনেট পাইতেছি, বিকেলে খেলাও পাইতেছি, কারণ আমার ওই ফ্রেন্ডরা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস তখনো পাইনি। তো আমার বন্ধুরা বলে চল খেলে আসি, আমার খেলতেও মজা লাগে, খেলার মজাটা এখনো ওইভাবে বুঝে নাই। আবার দেখো তোমারই ভাই আমাকে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শামীম, সে কিন্তু এই মুহূর্তে একটা উন্নতির কিন্তু অনেক মানসিক উন্নতি করে দিয়েছে। আমি শামীমকে সামনে আনতে চাইছি, কি মনে হয় একবার একটু মুখটা দেখা, আমাদের প্লিজ একটা মুখটা দেখা, হাইট বলে চলে গেছে। ওকে সেই বয় সেই, তুমি তো ও ছোটকালে যতটুকু উন্নতি করেছে, তোমার কি মনে হয় যে আমাদের ক্যামেরাম্যান ও যতটুকু উন্নতি করছে আমি তুমি কিন্তু পারিনি। এটা গভীরে না যায়, ওদের নিজস্ব প্রাইভেসি আছে, ওই প্রাইভেসি ব্রেক না করি, ঠিক আছে। আমি এতটুকু বলতে পারি যে আমরা তাদের মতন ওই বয়সে আমরা তুমি থাকতে পারি না, আমি তুমি, হ্যাঁ ওই বয়সে, ওদের বয়সে আমরা তুমি আমি এটা আনছি, তাহলে ওদের পজিটিভ থিঙ্কিং কিন্তু পেয়েছে। আমি দেখো যে আমি যখন মোবাইল চালাতাম, ওরা কিন্তু সময় আমার মোবাইল দিয়ে থাকতো, ওর ফুবুর যে মোবাইলটা থাকতো, ওরা ওখানে কিছুটা পজিটিভ পেয়েছে, আস্তে আস্তে ওরা উন্নতি দিকে তোর মামাদের সাপোর্ট পেয়েছে। আচ্ছা শামীম যে ছেলেটা মাত্র ছিল, আমার ভাই, ও আমাদের এই কয়জনের মধ্যে এখানে চারজন আছি, তার ভিতরে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ও সব থেকে বেশি জানে। তুমি একটু ভেবে দেখো, হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ও বেশি জানে, ওর সেই সুযোগটা পাইছে আলহামদুলিল্লাহ। আমরা একসাথে ইনভেস্টও করতেছিলাম, কিন্তু এখন কাজ হয় নাই, আমরা রিকভার করার ট্রাই করতেছি, দোয়া করবেন আমাদের জন্য। আর দেখ আমরা যে কথা শুরুতেই বলছিলাম যে মোবাইল ব্যবহার করার ছেলেপেলেদের জন্য ক্ষতিকর, কিন্তু সেটা কোন সময়, যেটা শুধু গেমের ভিতরে আবদ্ধ থাকা হয় তখন এটা ক্ষতিকর। বাট গেমও কিছুদিন পজিটিভ আনে যদি ওখানে শিক্ষা গ্রহণ করা যায়, বাট ওটা অতিরিক্ত যখন হয়ে যায় তখন এটা ক্ষতিকর, বা অতিরিক্ত মানে যখন ইস্যু, বাট মানে রেগুলেটেড, একটা রেগুলেশনের ভিতরে যদি থাকে তাহলে খুব ভালো হয়। মানে এটা কারোর ক্ষেত্রে খুব ন্যাচারালি হয়ে যায়, যেমন ধরো কারোর দায়িত্ববোধ অনেক ভালো হয় যে আমার এখন পড়ার সময়, বা আমার এখন একটু বাইরে হাঁটতে ইচ্ছা করতেছে, এটা সেম মানে একটু নিজের সম্পর্কে যদি কেউ একটু বেশি জানে, নিজের খেয়াল রাখে, তাহলে বুঝতে পারবে যে না একটু হেঁটে আসা দরকার নেই, একটু গল্প করা দরকার কারোর সাথে। এটা সবার তো সব বয়সে আসে না, কিন্তু এই যে দায়িত্ববোধ এমন যে আমার একটু পড়ালেখা করা দরকার, হয়তো এই টাইমটা যখন কেউ একজন উঠে বইটা, সে অটোমেটিক ফোনটা রেখে দিচ্ছে। কিন্তু আমাদের বাবা মার ক্ষেত্রে এটা তো খুব ইম্পর্টেন্ট বুঝা যে সবাই কিন্তু এই দায়িত্ববোধ সম্পন্ন হয় না। যে ছেলেটা দায়িত্ববোধ সম্পন্ন তাকে একটু বুঝাইলে বলতে হবে, বা আরেকটু টাইম। তুমি এটা ইম্পর্টেন্ট কথা বলে, এই টাকাটা আমাদের এই পজিটিভ থিংকিং, আমাদের বাপ মা এই ভুলটা খুব করে, এটা মেবি সন্তানদেরকে না বোঝালে তাদেরকে নিরুৎসাহিত করে। মোবাইল চালানোটা আসলে তোটা ক্ষতিকর না, তার নিরুৎসাহিত করে, খুবই মানে উৎসাহটা দেয় না। মানে কিছু হলে প্রথমে বলে ফোন সারাদিন, ফোন সারাদিন ফোনে থাকে, মানে প্রথমে যদি এইটা বলে, এইটা তাহলে একটা মানে ব্রেনের কাছে একটা এমন কথা হয়ে যায় যে তো সারাদিন ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো, যে অলরেডি কানে সবসময় আসে, ওটা আসলে এই দিক থেকে বেরিয়ে যায়, ওইটা আমাদের ব্রেনে কাজ করে। কেন দরকার হচ্ছে না বোঝানো দরকার যে সারাক্ষণ স্ক্রিন টাইম যদি বেশি হয় তাহলে চোখে সমস্যা হবে, ফিজিক্যাল ব্যাপার স্যাপার আছে, বাইরে হাঁটা চলা। আসলে আমরা তো প্রকৃতি থেকে যতটা আমরা পাই, আমরা এত রিচ একটা মানে জাতি, যে এই সব আগে নদী ছিল, এই মাটি যে কি এক মানে সোনার মাটি, এই মাটি ড্রাগন ফল একটা বিদেশি ফল 80 টাকা কেজি হয়ে গেছে, এই জায়গায় হ্যাঁ সময় কত টাকা, 1000, প্রথমে 10,000 টাকা কেজি ছিল, পরবর্তী কিছুদিন পরে 1000 টাকা কেজি ছিল,
এখন আমি 80 টাকা কেজি একটু আগে কিনা হয়েছে আমার বাসায়। তো বিষয়টা হলো এই যে আমি যে জায়গাটাতে বসে আছি পবহাজি, এর আশেপাশে এত বলে দিচ্ছি যে আর কোথায় বলতে হবে, আচ্ছা তো বলতে হবে। এই ঝিনাইদহ, এটা ঝিনাইদহ জেলা। তো এই জেলাটা এইবার বলা হয়েছে যে ড্রাগন ফলের রাজধানী, বলা হয়েছে সব থেকে বেশি ড্রাগন ফল এই তাই নাকি? যে জেলা। আচ্ছা, তার মানে নতুন একটা মানে বিদেশি একটা গাছ, যেটা জাস্ট বীজ ফেললেই আমাদের এখানে হয়ে যায়, আমাদের বীজ ফেলে হয়ে যায়। মানে এত রিচ একটা মাটি, মানে কি বলবো, মানে বাইরের দেশে যতটা টাকা লাগে, মানে যত হ্যাঁ। খরচ হয়, আমাদের এখানে উৎপাদন না, খরচ একটু কম হয়, খুবই কম হয় এবং খুব হয়ও বেশি, খুব বেশি হয়। এবং এই জিনিসটাই এইটাই যে আমাদের এই মানে 1 লিটার দুধ, তারপরে একটু শাকসবজি কিনতে গেলে প্রচুর টাকা চলে যায় বিদেশে, যেটা আমাদের দেশে খুব কম টাকায় পাওয়া যায়। খুব কম টাকায় পাওয়া যায়। হ্যাঁ, আম তো পাগলের মতো খাইতেছে। আমি ঢাকায় যখন ছিলাম 130 টাকা কেজি আম কিনা লাগছে। 130 টাকা 130 টাকা, আর এখানে সেই আম আমার 35 টাকা কেজি। 35 টাকা কেজি। আচ্ছা, এখন টাকা নিয়ে কথা বলা হচ্ছে, এই ভিডিও যারা 2-1 বছর পরে দেখবে তাদের কাছে তো মেক সেন্স করবে না, বাট স্টিল এটা অনেক কম। এন্ড আর একটা কথা, এটা বলতে হয় আমাদের দেশের জন্য বলছি, এটা আমাদের আলোচনার টপিকের বাইরে। চীন কিন্তু আমাদের দেশের থেকে আম নিয়েছে, বাট তারা ডাইরেক্ট মাটির থেকে ডাইরেক্ট আম নিয়ে গেছে, এবং সেই আম তাদের দেশে সমাদৃত হয়েছে। স্বাভাবিক, এটা আমাদের দেশের আমি আমাদের খুবই দারুণ আসলে। এইটা ঠিক আছে, মানে আমাদের দেশের গর্বের কথা আমি বলছি, এইজন্য আর কি আমরা নিঃসন্দেহে আমাদের দেশ এবং আমরা এবং এটা দেখো, আমি সেদিন একজন খুব সম্ভবত ইয়াহিয়া আমিন ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম যে উনি বললো যে বিদেশ বা অন্য দেশ 10-এর ভিতরে 5-6 হতে পারে, 10-এ 10 না। আবার বাংলাদেশও যে 10-এর ভিতরে 0 বা 1 বা 2 টা না, বাংলাদেশ হয়তো 3-3.5 এমন হবে। অবশ্যই একেবারে যে সব দিক থেকে যে খারাপ বা সব দিক থেকে যে ওইটা ভালো এমন কিছু না। আসলে আমরা না সাদা আর কালো দিয়ে সবকিছু বিচার করি, হয় তুমি খুব ভালো, নাহলে তুমি খুব খারাপ। আসলে এই মাঝামাঝি গ্রে একটা যে আমার, আচ্ছা আমি হয়তো কথা ভালো বলতে পারি, আমার হয়তো পড়ালেখার দিকে একটু, কিন্তু আমি তো নৌকা চালাতে পারি ভালো, এটা তো ভালো দিক, তাই না? এটা ভালো। কাফি ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, উনি এই কথার আলাপটা তুলছিল। কাফি ভাই বলা ভুল হবে, স্যার আমি চিনি না তাকে, কাফি ভাই বলো, কাফি তো প্রবাবলি হতে পারে, মানে আমাদের আচ্ছা, আলোচনা করতে করতে অনেক সময় কিছুটা মানে মাথাতে হাত ধরে বিষয় একজন টিচার, হ্যাঁ ওটা হতে পারে। তো হ্যাঁ, তো সেইটাই তো আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চিন্তা করি না, পজিটিভ থিঙ্কিং হয়তো আমাদেরকে ওই গ্রে জায়গাটাতে যাইতে একটু হেল্প করে। আমরা একেবারে একজনের ভিতরে অনেক কিছু খারাপ দেখতেছি, 4টা খারাপ জিনিস আর একটা ভালো জিনিস, অধিকাংশ সময় 5টা ভালো জিনিসের ভিতরে একটা যদি খারাপ জিনিস থাকে, সেটা অনেকে বলে যে ঢেকে দেয় 5টা ভালো জিনিস। সেটা তো বিপরীতটাও তো সেম হওয়া উচিত, 5টার ভিতরে যদি একটা ভালো থাকে আমরা ভালোটার দিকে তাকাবো। পজিটিভ থিঙ্কিং এর আসলে কোনো ইয়ে নেই, মানে এর মানে সীমাবদ্ধতা নেই, তুলনাও নেই কোনো, আসলে খুব দারুণ এবং এর বিস্তৃতি অনেক বড়, এবং এটা সবসময় এটা কার্যক্রম এর চলে। এবং এই যে চাচু বারবার প্রার্থনার কথা বলতেছে, কারণ এই বইটাতে প্রার্থনা নিয়ে প্রচুর কথা বলা হয়েছে, প্রচুর কথা বলে, এবং প্রার্থনা নিয়ে কথা বলা হয়েছে। এখন কেন এখন খুব একটা শব্দ, খুব মানে কি বলে, খুব পপুলার একটা শব্দ, সেটা হলো ম্যানিফেস্টেশন। আমার এই যে একটা বই দেখাচ্ছে সিক্রেট, আপনারা হয়তো বেশ পপুলার একটা বই, দ্য সিক্রেট বইটা পুরাটাই ম্যানিফেস্টেশন নিয়ে লেখা। তো পরে প্রথমে বুঝি নাই যে কি নিয়ে লেখা, তো সিক্রেট, হোয়াট ইজ দ্য সিক্রেট, তখন পরে দেখি যে আচ্ছা এটা ম্যানিফেস্টেশন নিয়ে। তো ম্যানিফেস্টেশন বেসিক্যালি কিছু একটা হয়ে গেছে, মানে আমার যেটা ইচ্ছা আমি কল্পনায় ধরে নেবো সেটা হয়ে গেছে। বিষয়টা এটাকে এইভাবে, এটা মেটাফিজিক্যাল, মানে এইভাবে চিন্তাটা করা যে যখন আমি কোনো কিছু নিয়ে আশঙ্কা সৃষ্টি করবো যে না এটা নাও হইতে পারে বা হয়তো এমন কিছু হবে না, তাহলে বাস্তব ওইটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু যদি আমি আগে থেকে ভেবেই নিই মানে যে ওইটা হয়ে গেছে, তাহলে ওইটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ম্যানিফেস্টেশনের এই ম্যানিফেস্টেশনটাকে ইজি করে দেয়া দোয়া দিয়ে, প্রেয়ার দিয়ে। এবং আমি দেখো, আমি ভাবতেছি এখানে একটা বাড়ি করা আমার পক্ষে, এখানে একটা 10তলা বিল্ডিং করা আমার জন্য অসম্ভব, উচিত না 10তলা বিল্ডিং করা, খুবই খারাপ, বাট 10তলা বিল্ডিং করা আমি ভাবতে যে অসম্ভব, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আল্লাহ প্লিজ আমাকে একটা 10তলা বিল্ডিং, এখানে একটা 10তলা বিল্ডিং করার ক্ষমতা, আমি যখন বলতেছি যে আমি 3টাও জায়গায়, একটা ভাবতেছি অসম্ভব, আর একটা আচ্ছা অনেক কষ্ট হবে, আর একটা আল্লাহ তুমি করে দাও, আমার কিন্তু চিন্তা শেষ। আল্লাহ মানে অন্তত যে মানুষটা ভাবতেছে হবে না সে তো গেল, সে পারবে না, শেষ।
যে ভাবতেছে কষ্ট হবে তার পক্ষে একটু কঠিন, আর যে আল্লাহর কাছে ছেড়ে তো তার অন্ত মাথায় টেনশনটা নেই, সে দুইজনের থেকে ভালো একটা পজিশনে গেল। আচ্ছা তোমাকে আমার একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমি তো উদাহরণ দিচ্ছি, তুমি খুব অবাক হয়ে যাবে। এটা গল্পটা আমি তোমার কাছে হয়তো বলেছি, দর্শকদের জন্য। আমার একটা ভাই ছিল, সে এসে তোমার কাছে ইসলাম বিশ্ববিদ্যালয়তে পড়তো, আর আমি তখন লেখাপড়ার পড়া বাদ দিয়ে দিয়েছি। তো সে তোমার কাছে সে আর কি মানে প্রাইভেট খুঁজে বেড়াচ্ছে, আমার কাছে বললো। তো আমি তার প্রাইভেট খুঁজে দিলাম। দেওয়ার পর তার সাথে আমার দেখা হয় 5 বছর পরে, অর্থাৎ করোনার ভিতরে। তখন সে বিয়ে থা করেছে, কিন্তু সে ইজি বাইক চালাচ্ছে। তো লেখাপড়া বলতে গেলে প্রায় শেষ। তখন আমি তাকে বললাম, ভাই আপনি ইজি বাইক চালাচ্ছেন কেন, এত লেখাপড়া করে? আমি কিন্তু সব কর্মকেই সম্মান করি, ঠিক আছে, এতে আমার নিয়ে সমস্যা নেই। ইজি বাইক চালানো নাথিং রং, বাট ওই সময়টার জন্য মানে তার এত যোগ্যতা রয়েছে, আমি দেখতে পাচ্ছি তার যোগ্যতা থাকলে ইজি বাইক চালানো যায়, কিন্তু মানে তার জন্য যে ইনকাম পরিমাণ ইনকাম দরকার সেই পরিমাণ হচ্ছে না ওই করোনার ভিতরে। সে যা বললো, আমি তার সাথে আলোচনা প্রেক্ষিতে আমরা ওই আলোচনার ভিতরে চলে গেছি যে আপনি এখন আপনি ইনকাম করতে পারেন। তখন সে বললে যে ভাই আমি কি করবো বুঝে উঠতে পারছি না। তখন আমি তাকে বললাম যে ভাই আমি তো মার্কসিস্ট, মানে আমি যাই করি কর্মটা করি, তো আপনি ওই কোর্টে যাবেন, যে ওখানে আশপাশে জীবিকা যখন চালাবেন তখন আপনার উকিলদের সাথে দেখা হবে, তো আপনি তাদের কাছে একটা কর্মের কথা বলবেন, তার আপনার কর্মটা দেখে দেখছে। হ্যাঁ, আমি এই কথা বলার পর এক্সপ্লেন করতে, হ্যাঁ আমি এই কথা বলার অনলি 1 সপ্তাহ পর যে দেখি সে উকিলের সাথে সে লেখালেখি ময়ূরী কাজ শুরু করে দিয়েছে, এবং সে আমাকে কোনো মানে কোনো কেয়ারই করছে না। আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়, সেটা মানসিকতার বিষয়। কিন্তু এই যে চিন্তাটা করে যে আসা এই মুহূর্তে জাস্ট এই যে পজিটিভ থিং বা চিন্তা করার স্কোপটা যদি সে পাইতো, তুমি যে চিন্তা করার জায়গা হয়তো পাইছো, তোমার মাথার ভেতরে চিন্তা করার ওই এনভায়রনমেন্ট, পরিবেশটা আছে মাথার ভেতরে, এই জন্য তুমি এই চিন্তা পর্যন্ত যাইতে পারছো। এইটা ইম্পর্টেন্ট। একটা চিন্তার কিন্তু অনেক গুরুত্ব আছে। একটা চিন্তা দিয়ে পুরো একটা আসলে জাতি পাল্টাই ফেলা যায়। মালয়েশিয়ার মাহাথির সিনিয়র আছে, তো মার্শাদিনের পর একটা প্রেসিডেন্ট, সে নামটা আমার আপাতত মনে পড়ছে না, ঠিক আছে? বর্তমান আপনি বলছেন বর্তমান যে শি জিনপিং, ওনার হচ্ছে পিতা, এই চীনের যে আজকে যে উন্নতির পিছনে উনি হচ্ছে প্রথম, উনি কিন্তু আজকে চীনের অবদান এই শি জিনপিং পিতা, যার কারণে শি জিনপিং আজকে টানাভাবে ক্ষমতায় আছে, অনেকদিন ক্ষমতায় আছে। এই কারণে তার পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে, এই শি জিনপিং পিতার পজিটিভ মাধ্যমে তোমার এই পুরো মানে চীনটা পাল্টে গেছে, আজকে এই অবস্থানে চীনে, যে চীনকে আজ ধরার ক্ষমতা আমেরিকা তো করে থাকে, পুরো পশ্চিমা বিশ্বের আমেরিকাকে ধরার ক্ষমতা, মানে চীনকে ধরার ক্ষমতা অনেক দিক থেকে অত্যন্ত প্রিভিলেজড, একটা প্রিভিলেজ বলা ভুল হবে, মানে পরিপূর্ণভাবে চীন এখন পরিপূর্ণ ক্ষমতা ধর, কিন্তু তারা এখন অর্থনীতি কারণ একটু ইয়ে হয়েছে, মানে অর্থনীতিটাকে এগিয়ে নিয়ে আসছেন, তার শক্তিটাকে এখন দমাই রেখেছে, মানে বাইরে অত বেশি প্রকাশ করছে না, বাট তারা এখন পরিপূর্ণভাবে শক্তি পায়। আচ্ছা গেল, তাহলে দেখো একটা ব্যক্তির কারণে পুরো একটা জাতি, যে জাতি মাছ যেহেতু কৃষি কাজ করতো, তারা আজকে উন্নতি করবে শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং না। আমরা মাছ ধরা বা ইয়েটাকে আমরা উন্নতি ধরতেছি না, আসলে সত্যি কথা বলতে চাচ্ছু, আমরা আসলে ওই জায়গা থেকে আজকে উন্নতি দেয়, তারা মাছ ধরাটাকে আরো উন্নত করেছে। হ্যাঁ, মাছ ধরাটাকে আরো উন্নত করেছে। আগে হাতে চালানো বৈঠা নৌকা দিয়ে মাছ বাইতো, এখন স্টিম বোট দিয়ে মাছ ধরে। বাট তুমি বুঝতেছো যে যখন আমি স্টিম বোট দিয়ে মাছ ধরতেছি তখন কিন্তু কার্বন এমিশন হচ্ছে, কার্বন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আমাদের কতটুকু উন্নতি হলো এটা 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 এখনো কথা, আমরা যদি বাইরের পদ্ধতি দেখতে যাই, হ্যাঁ এইসব দিক থেকে দেখতে গেলে আসলে আমরা যেদিকে উন্নতির নামে যেদিকে আগাচ্ছি সেদিকটা খুব একটা ভালো সাস্টেনেবল দিক না। বাট আমরা আসলে কিন্তু কথাও আছে, কিন্তু তুমি দেখো এখন বিশ্বের, আমি দেশটার নাম মনে করছি না, সে দেশ এখন কার্বনে নিঃসরণ 0 হয়ে গেছে, আমি মনে করতে পারছি না। তোমাকে আর একটা কথা বলি, তোমাকে রাজশাহী এখন বর্তমানে অনেক অবস্থা ভালো, তার বর্তমানে তোমার হচ্ছে বাংলাদেশের ভিতরে অনেক গাড়ি আছে, যার ভিতরে খুব মানে 60% গাড়ি, 70% গাড়ি তোমার আছে এখন কার্বন নিঃসরণ হয় না আমাদের রাজশাহী, তোর আমেরিকার আমলে কিন্তু। ওকে, তাহলে কি তার ওই এমপি রাজশাহীর যে মেয়র, সিটি মেয়র, তার পজিটিভ মানে চিন্তাভাবনার মাধ্যমে, একজন মাধ্যমে কিন্তু রাজশাহী কিন্তু খুব একটা লাগে না আসলে। অল্প কিছু মানুষই যদি ঠিক মতো চিন্তা করে, অনেকে বলে না যে আচ্ছা আমি এটা চেঞ্জ করলে কি হবে, যেমন আমি এই যে শামিমি সেদিন আগে বলতেছিল যে আমি এই ময়লাটা ঠিক জায়গায় ফেললে কি হবে, ভাই তুই এখানে ফেল, আজকে আমি তোরে বললাম, কালকে তুই আরেকজনের বলবি, সে আর 5 জনের বলবি, 5 জন একটু হিসাব করে দেখ, কয়েক মিনিটের ভিতরে লাখের মধ্যে হিসাব চলে যাবে। হ্যাঁ, একটা মানুষ চেঞ্জ হয় অনেক
আসলে অনেক কিছু ইয়ে করতে হয়। আম, এখানে তোমাকে আর একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমি যখন ডিউটিতে যাই কাজে, তখন সেখানে দেখলাম একজন ব্যক্তির পাশাপাশি দুইজন তোমার কাছে ওই করতো আর কি, ওই মানে আর কি হচ্ছে ওই যে তারা হচ্ছে আর কি মানে এই যে তোমার আলু চপ এগুলো বিক্রি করতো। তো ওই ব্যক্তি চিন্তা করলাম এই জায়গা থেকে আর এক জায়গায় দোকানটা নেব, সে জায়গায় ময়লা ফেলতো, সেই জায়গাটা থেকে দোকানটা করার পরে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেল, কারণ সেখানে মানুষ যাই বসতে পারে খাতে পারে। তাহলে তার চিন্তাটাকে সে প্রথমে প্রসারিত করেছে, জায়গা খুঁজে পাচ্ছিল না, একটা ময়লা জায়গা এখন সে জায়গায় খাওয়ার জায়গা হয়ে গেছে। ইন্টারেস্টিং, এটা একটা বিশাল বড় ট্রান্সফরমেশন না, মানে পরিবর্তন। ঠিক আছে, এটা আলোচনা শেষ দেখুন। হ্যাঁ আমরা আলোচনা শেষে তবে আলোচনা তো আমি তোমাকে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি যে বইটা দেখালে এই বইটার ব্যাপারে তুমি পরবর্তীতে হ্যাঁ একটু আরো দেখো, এই বইটা খুব অর্ধেক একদিনে অর্ধেক শেষ হবে, খুব মজা লাগবে। আচ্ছা হয়ে যাবে। তো ভবিষ্যতে আমাদের আরো মানে মহাকাশে বর্তমান বিশ্বে মহাকাশ বিষয়ে মানুষ কিন্তু অনেকেই জানে না, তো মহাকাশ বিষয়ে পরবর্তী তোমার জানাতে পারবে। হ্যাঁ আমরা মহাকাশ বিষয়ে আলোচনা করব, আপনারা দয়া করে আমরা আলোচনা শেষ করি। আলোচনা শেষ করি এরকম বসে আমি লাস্ট একটা কথাই বলি যে যদি খুব সহজেই পুরো কনভারসেশনটাকে যদি একটু ছোট জায়গায় আনি, তাহলে এখানে ওয়ার্ড আছে তিনটা: পাওয়ার, পজিটিভ আর থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কিংটা তো একটা শক্তি, পজিটিভ থিঙ্কিংটা একটা শক্তি, কিন্তু থিঙ্কিং তার থেকেও বড় শক্তি। শুধু থিঙ্কিং, আপনি চিন্তার জায়গাটা যদি খোলা রাখেন, চিন্তা যদি করেন, তাহলে আপনার কাছে সত্যি পৃথিবীটা মানে অন্যরকম একটা পৃথিবী আপনার চিন্তার জন্য। আজকে আমার মাথার ভেতরে যদি ঝামেলা থাকে, আমি কক্সবাজারে গেলেও মাথার ভেতরে ঝামেলা থাকবে, অস্ট্রেলিয়া গেলেও মাথার মধ্যে ঝামেলা থাকবে। অবশ্যই অবশ্যই মাথা যদি ভালো থাকে তাহলে এই পভার্টিতেও মাথা ভালো থাকবে, সুন্দর থাকবে। ঠিক আছে, আপনার চেঞ্জ করা যদি মানসিকতা থাকে, মানুষের দিকে আপনার চাহনি যদি ভালো থাকে, আপনার যদি মানুষের দিকে তাকায়, আপনার যদি হাসিটা যদি তাদের দিকে দিতে এবং তাদের হাসি গ্রহণ করতে ভালো লাগে, তাহলে এখানেও যেমন লাগবে, অস্ট্রেলিয়াতেও লাগবে, ইংল্যান্ডেও লাগবে। সুতরাং আমাদের সুখী হওয়ার জন্য বা আমাদের বেশি কিছু জায়গা চেঞ্জ করা বা বিদেশে দরকার না, ওইটা আলাদা বিষয়, বিদেশে গেলেও ভালো লাগতে পারে, বাট বিষয়টা হলো ভেতরটাকে ঠিক রাখা। ভিতরটাকে ঠিক রাখলে আমাদের দেশে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ তা তো বটেই, আমি সেটা বলতেছি, আমাদের দেশে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ তা তো বটে। পজিটিভ থিঙ্কিং করার আগে থিঙ্কিং মানে ঋত্বিক ঘটকের একটা বিখ্যাত উক্তি আছে যে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা পরবর্তী শুধু থিঙ্কিং নিয়ে চিন্তা এবং আমাদের এই কনভারসেশন কতটা ফলপ্রসূ হলো আমরা জানি না, তবে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা ভাবুন, আপনারা ভাবার জায়গাটা খোলা রাখুন, তাহলে একটা ময়লার জায়গা একটা খাওয়া দাওয়ার জায়গায় পরিণত হবে, যেটা মাত্রই কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, আমাদের এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তারপরে আমি একটা ভাইয়ার কথা বলি, ওই যে মাটি নিয়ে যে ভাইয়াটা কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু মাটির ঘরের সাস্টেনেবিলিটি আমাদের এই ঘরের থেকে অনেক বেশি দিন সেটা স্থায়িত্বকাল, আমাদের সেটা পরিবেশের জন্য অনেক ভালো। স্টিল মানুষ ব্যবহার করে না, শুধু চিন্তার জন্য। সেই মানুষটা নিজের ওই পজিটিভ থিঙ্কিং দিয়ে, সে যেখানে সাধারণ মানুষ একটা বাসায় যদি তার মাটির ঘর হয় সেখানে মেয়ে বিয়ে দিতে দুইবার ভাবে, সেই মানুষের চিন্তা দিয়ে, চিন্তার জন্যই তো সেই চিন্তাটা কতদূর নিয়ে গেছে যে সে গুলশান মরণিতে সে মাটির দেয়াল বসাই দিয়েছে। বিশাল ব্যাপার না এটা, চিন্তা। আমাদের চিন্তা যদি এক স্টেপ আগাইতে পারে, সব চেঞ্জ হইতে পারে। এই তো আমাদের অসম্ভব সুন্দর কাটলো প্রথম এপিসোডটা, আমি আশা করিনি এত ভালো হবে, আমার খুব ভালো লাগলো এই কনভারসেশনটা। সত্যি বেশ অনেক কিছু আমরা ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। তো আপু তুমি এই যে কথাটা বললে যে অনেক ভালো কাটলো, এটাও কিন্তু এসে তোমার পজিটিভ। হ্যাঁ নিঃসন্দেহে, আমি কোনো একটা জায়গা হয়তো ভেবেছিলাম বলে আজকে এই জায়গাটাতে আসছে এবং আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ চাচু। আমার মনে হয় এই পর্যন্ত আমরা কনভারসেশন রাখতে পারি। হ্যাঁ, ডোন্ট স্টপ ইট। তুই হাত বাড়াচ্ছিস, ক্যামেরাম্যান ওইদিকে হাত বাড়াচ্ছে অফ করার জন্য। ঠিক আছে, ব্যাপার না। টাইম শেষ করে দিয়ে, হ্যাঁ আমরা টাইম শেষ করে দিয়েছি, আমাদের আমরা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টাইম শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমাদের তাড়া দিচ্ছে, শেষ করতে হবে এখন না। হ্যান্ডশেক করেছে চাচুর সাথে জীবনে প্রথমবার হয়তো হ্যান্ডশেক করলাম। অবশ্যই অবশ্যই।
থ্যাংক ইউ চাচু। আর তোমার সকল কর্মকাণ্ডই আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্য চাচুদের থেকে তুমি ধন্যবাদ। আলাদা, সব দিক থেকে আলাদা। থ্যাংক ইউ চাচু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।